প্রিভিয়াসলি অন দ্য ড্যান্স অফ দ্য ড্রাগনস। ড্যান্স অফ দ্য ড্রাগনসের এই সংঘাতের শেকড় আসলে পোতা হয়েছিল কিং ভিসেরিস দ্য ফার্স্টের শাসনামলেই। 101 এসির গ্রেট কাউন্সিল পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল যে নারীরা সিংহাসন পাবে না, কিন্তু ভিসেরিস সেই ট্রেডিশন ভেঙে তার মেয়ে রেনেরাকেই নিজের এয়ার ঘোষণা করলেন। রাজ্যের স্ট্যাবিলিটিতে ফাটল ধরল তখনই যখন ভিসেরিস আবার বিয়ে করলেন অ্যালিসেন্ট হাইটাওয়ারকে। অ্যালিসেন্টের ছেলে এগন জন্মানোর পর লর্ডরা রেনেরার বদলে একটা পুরুষ বিকল্প পেয়ে গেল। ফলাফল, রাজ্য ভাগ হয়ে গেল দুই দলে। অ্যালিসেন্টের সাপোর্টাররা হলো গ্রিনস আর রেনেরার সাপোর্টাররা হলো ব্ল্যাকস। টেনশন আরও বাড়ল রেনেরার বাচ্চাদের লেজিটিমেসি নিয়ে। তাদের চেহারা মোটো ভ্যালারিয়ানদের মতো ছিল না। 120 এসিতে এই কনফ্লিক্ট ভায়োলেন্ট রূপ নিল যখন এমন টারগারিয়ান রেনেরার ছেলেদের সাথে মারামারি করতে গিয়ে নিজের একটা চোখ হারালো, কিন্তু বিনিময়ে সে পেল সবচেয়ে বড় ড্রাগন ভেগারকে। নিজের শক্তি বাড়াতে রেনেরা বিয়ে করলেন তার চাচা ডেমন টারগারিয়ানকে। তবে শান্তি পুরোপুরি ভেঙে গেল কিং ভিসেরিসের মৃত্যুর সাথে সাথে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ভিসেরিস বিড়বিড় করে বলছিলেন এগন দ্য কনকয়ারারের প্রফেসির কথা, আর অ্যালিসেন্ট ভুল করে ভাবলেন রাজা তার ছেলে এগনকে সিংহাসনে বসতে বলছেন। এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি গ্রিনদের হাতে তুলে দিল উসার্ভ করার পারফেক্ট জাস্টিফিকেশন, আর এভাবেই ওয়েস্টেরস ডুবে গেল এক ভয়াবহ সিভিল ওয়ারে। ড্যান্স অফ দ্য ড্রাগনের সবচেয়ে বড় বিউটি হলো দুইজনের ক্লেমে প্রচুর যুক্তি আছে। আজকের গল্পটা অনেকটা জুড়ে পলিটিক্স, কোন লর্ড কে কার দলে, দুই পক্ষের যুক্তিগুলো আমার মতে ঠিকমতো ব্যাখ্যা করা হয়নি টিভি সিরিজে। আজকে সিরিজের সিজন 1 এপিসোড 9 আর 10-এর গল্প কভার করা হয়েছে, সুতরাং সিজন 3-এর স্পয়লার আজকেও নেই। আসুন শুরু করে দেই। দ্য গ্রিন কাউন্সিল। অনেকদিন ধরে প্রেশার কুকার রান্না হতে থাকা টেনশন ফেটে পড়ল 129 এসির 3 নম্বর চাঁদের তৃতীয় রাতে, যে রাতে কিং ভিসেরিস চোখ বন্ধ করলেন আর খুললেন না। আচ্ছা, আপনাদের কখনো মনে হয়নি ওয়েস্টেরসে কিভাবে মাস হিসাব করে? এখানে মাস মাপা হয় লুনার সাইকেলে, আমাদের হিজরি সালের মতো। মাসের কোনো নাম দেওয়া হয়নি কখনো। 12টা মুন আসে বছরে, সেই নামে নাম। আর ঘন্টার হিসাব কখনো কি দেখেছেন সিরিজের কেউ বলেছে রাত 10টা সকাল 11টা? কারণ ওইখানে এইগুলো আলাদা। ওরা কিন্তু মর্নিং, নুন, ডন এভাবে বলে, আর রাতের বেলার সময়গুলোর বিশেষ কিছু নাম দেওয়া আছে। তবে সেটা বেশ কনফিউজিং। এখন আর আমি ডিটেলে যাব না। যখন যে সময়ের কথা বলা হবে আমি জানিয়ে দেব আমাদের সময়ে কখন সেগুলো। সেই হিসাবে ধরুন মার্চের শুরুতে মারা গেলেন কিং ভিসেরিস। বইয়ে বলা হয়েছে তার মৃত্যুর সময় প্রিন্সেস রেনেরা ড্রাগনস্টোনে ছিলেন। তার পেটে তখন তার চাচা ডেমন টারগারিয়ানের 3 নম্বর বাচ্চা। এই ঘটনা গুরুত্বপূর্ণ কারণ এটা না হলে হয়তো যুদ্ধ অন্যভাবে শুরু হতো। তিনি ওখানে ছিলেন বলে কিং ভিসেরিসের মৃত্যুর খবর তার কাছে একেবারেই পৌঁছালো না। তবে পৌঁছালো না কারো কাছেই। বইয়ে বলা আছে ভিসেরিস মারা যান একা একা। এক চাকর কিংয়ের কাছে ওষুধ নিয়ে যাবার সময় আবিষ্কার করে তার দেহ আওয়ার অব দ্য ব্যাটে, মানে সূর্য ডোবার ঠিক পরপর। নর্মাল প্রোটোকল বলে তার উচিত ছিল সাথে সাথে সবাইকে জানানো, কিন্তু সে তা করল না। সে সোজা চলে গেল কুইনের কাছে। এতে বোঝা যায় আগে থেকেই তাদের এমন ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কুইন ক্রিশ্চিয়ান কোলকে সাথে নিয়ে সাথে সাথে চলে গেলেন কিংয়ের বেডরুমে চেক করে দেখার জন্য ঘটনা সত্য কিনা। সত্য প্রমাণ হবার পর কুইন সাথে সাথে আদেশ দিলেন কিংয়ের বেডরুম সিল করে দিতে, গ্রিনদের বিশ্বস্ত গার্ড মোতায়েন করতে, আর ওই চাকরকে ডানজনে নিয়ে যেতে, যাতে সে কারো কাছে টু শব্দটি না করতে পারে। অন্ধকার ডানজনে বসে সেই চাকর কি ভাবছিল তা আমার জানার ইচ্ছা। লয়াল্টির এই পুরস্কার কখনো কি এই ইউনিভার্সে কেউ পেয়েছে? এই মুহূর্তে মনে করছে না আমার। যাই হোক, কুইন সাথে সাথে পুরো স্মল কাউন্সিলের মিটিং ডাকলেন। সময়টা ছিল দ্য আওয়ার অব দ্য আউল, প্রায় মধ্যরাত। তখন কিংস গার্ডে 7 জনের মধ্যে 5 জন ছিল কিংস ল্যান্ডিংয়ে। সবার নাম মনে রাখার দরকার নেই, খালি জেনে রাখুন স্যার এরিক কার্গিল আর স্যার এরিক কার্গিলের কথা। এই যমজ 2 ভাই ছিল কিংস গার্ডে, কিন্তু সে রাতে স্যার এরিক কার্গিল ছিল কিংস ল্যান্ডিংয়ে আর স্যার এরিক কার্গিল ছিল ড্রাগনস্টোনে। সিরিজে যদিও তারা একসাথেই থাকে কিংস ল্যান্ডিংয়ে, এদের কথা মনে রাখবেন, পরে আসবো আবার এদের গল্পে। এই 5 জন স্মল কাউন্সিলের সবাইকে ডেকে তুলল ঘুম থেকে। একে একে সবাই এসে হাজির হলো কুইনের অ্যাপার্টমেন্টে। স্বামীর লাশ তখন ঠান্ডা হচ্ছিল কুইন অ্যালিসেন্টের মাথার উপর। এর মাঝেই এই মিটিংয়ে অংশ নিল স্মল কাউন্সিলের সবাই। হ্যান্ড স্যার অটো হাইটাওয়ার, গ্র্যান্ড মাস্টার অরওয়াইল, লর্ড কমান্ডার অব দ্য কিংস গার্ড স্যার ক্রিশ্চিয়ান কোল,
মাস্টার অফ কয়েন্স লায়মন বিসবারি, তার তখন ৮০ বছর বয়স, মাস্টার অফ হুইসপারার ল্যারি স্ট্রং, লর্ড জ্যাসপার ওয়াইলস, মাস্টার অফ ল, মাস্টার অফ শিপস স্যার টাইলেন ল্যানিস্টার, আর অবশ্যই কুইন অ্যালিসন হাইটাওয়ার। এই কাউন্সিলকে মাইসার মানকান নাম দেন দ্য গ্রিন কাউন্সিল। গ্র্যান্ডমাস্টার অরওয়েল শুরু করলেন কাস্টমারি কথা দিয়ে কিং মারা গেলে কি কি করতে হয় সেটা জানাতে চাইছিলেন। সেপ্টন ইউস্টাসকে ডাকতে হবে, তিনি প্রয়োজনীয় সব দোয়াদুরিদ পড়বেন, ড্রাগনস্টোনে রেভেন পাঠাতে হবে প্রিন্সেস রেনেরাকে জানানোর জন্য। তিনি অনুরোধ করলেন কুইন অ্যালিসন যেন কিছু কন্ডোলেন্সেস লিখে দেন সেই চিঠিতে বাবার মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য। কিং মারা গেলে বেল বাঁচাতে হয়, আর অবশ্যই কুইন রেনেরার সাকসেশনের প্রিপারেশন নিতে হয়। এখানে হ্যান্ড অটো হাইটাওয়ার তাকে থামালেন। এসব পরে, আগে সাকসেশনের প্রশ্নের সমাধান করতে হবে। গ্র্যান্ডমাস্টার অরওয়াইল, ও মাই সুইট সামার চাইল্ড, তিনি নতুন এসেছেন কোর্টে, সবকিছু তখনও বুঝে উঠতে পারেননি বেচারা। অটো হাইটাওয়ার তাকে মনে করিয়ে দিলেন কিংয়ের হ্যান্ড হিসেবে কিংয়ের কণ্ঠে কথা বলার অধিকার তার আছে ততক্ষণ পর্যন্ত না নতুন কিংয়ের করোনেশন হয়। যতক্ষণ পর্যন্ত নতুন কুইনের করোনেশন হয়। কেউ একজন ক্ষীণ কণ্ঠে বলল পেছন থেকে। দেখা গেল সেটা ছিল ৮০ বছর বয়সী মাস্টার অফ কয়েন্স লায়মন বিসবারি। কিং, কুইন অ্যালিসন হাইটাওয়ার বললেন, আয়রন থ্রোনের অধিকার অবশ্যই কিংয়ের বড় ছেলের কাছে যাবে। এই আলোচনা চলল ভোর পর্যন্ত। সে রাতে যার মনে যাই থাকুক না কেন, কেবল ওই লায়মন বিসবারি ছাড়া আর কারো কিছু বলার সাহস হয়নি। তিনি সেই কিং জেহেরিসের আমল থেকে মাস্টার অফ কয়েন্স, আয়রন থ্রোনের প্রতি সার্ভিস তার মতো আর কেউ দেয়নি। তিনি বারবার মনে করিয়ে দিলেন রেনেরা তার ভাই থেকে বয়সে বড়, তার বাবা মা দুজনে টার্গারিয়ান, তার মাঝে টার্গারিয়ান ব্লাড সবচেয়ে বেশি। কিং ভিসেরিস নিজে তাকে সাকসেসর হিসেবে পছন্দ করেছেন। ছেলে হওয়ার পর বারবার অনুরোধ করার পরও তিনি সাকসেশন পরিবর্তন করতে রাজি হননি। শত শত লর্ড রেনেরার প্রতি তাদের লয়্যালটির প্রতিজ্ঞা করেছে। কিন্তু কথায় আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। টাইলার ল্যানিস্টার বললেন সাকসেসরের অনুষ্ঠান হয়েছিল ২৪ বছর আগে। যারা যারা সে সময় লয়্যালটির প্রতিজ্ঞা করেছেন তাদের বেশিরভাগই মারা গেছে। সে নিজে ছিল অনেক ছোট, সে ওই ওথ নেয়নি। লর্ড জ্যাসপার ওয়াইলস, মাস্টার অফ ল, ইতিহাসের দিকে তাকাতে বললেন। কিং জেহেরিস তার নাতনি রেনিসকে না দিয়ে ছেলে বেইলরকে সাকসেসর বানিয়েছিলেন। এগন টার্গারিয়ান দ্য কনকোয়ারার কিং হয়েছিলেন তার বড় বোন না। তারপর সেই প্রাচীন অ্যান্ডালদের ট্র্যাডিশনের উদাহরণ দিলেন যে ট্রুবর্ন সান হবে রাজা, ট্রুবর্ন ডটার না। অটো হাইটাওয়ার মনে করিয়ে দিলেন যে রেনেরার স্বামী ডেমন টার্গারিয়ানই আসলে রাজ্য শাসন করবে, রেনেরা না। আর তার ক্রুয়েলটি মেগরের থেকেও বেশি। সে আগে অটো হাইটাওয়ারের কল্যাণ নেবে, তারপর অ্যালিসেন্টের। আর কুইন অ্যালিসেন্ট এই আগুনে ধোয়া দিলেন। সব প্রিন্সদেরকেও ছাড়বে না ডেমন, কারণ তারা ট্রুবর্ন সান। ততদিন তারা বেঁচে থাকবে, ততদিন রেনেরার শাসন থাকবে হুমকির মুখে। সেটা কেউই মেনে নেবে না। কোনো না কোনো অজুহাতে তাদেরকে মেরে ফেলবে ডেমন আর রেনেরা। তিনি আরও মনে করিয়ে দিলেন কিভাবে স্ট্রং বাস্টারদের একজন এমন্ডের চোখ গেলে দিয়েছিল। বাস্টারদের মাঝে পশুত্ব থাকে বেশি। এখানে ক্রিস্টান কোল মনে করিয়ে দিলেন রেনেরা কুইন হলে এই বাস্টার্ড জ্যাকারিস হবে পরবর্তী কিং। এক বাস্টার্ড বসবে আয়রন থ্রোনে, এ কি ভাবা যায়? রেড কিপকে এরা পতিতালয় বানিয়ে দেবে। কারো বউ মেয়ে ছাড়া পাবে না, ছেলেরাও না। লেনর কেমন ছিল তাও তো আপনারা জানেনই। সবাই কথা তো বলল, কিন্তু আমাদের ল্যাডিস্ট্রং কিন্তু কিছুই বললেন না। তিনি চুপি ছিলেন পুরো সময়। গ্র্যান্ডমাস্টার অরওয়েল এবার সতর্ক করলেন, আমরা যদি এটা করি তাহলে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রিন্সেস রেনেরা কিন্তু কোনো ছাড় দেবে না, তার কিন্তু ড্রাগন আছে, আর আছে ফ্রেন্ডস। লর্ড বিসবারি প্রতিবাদ করলেন, যারা তার বাবার প্রতি লয়াল ছিল আর রেনেরার সামনে ভাও নিয়েছিল তারা কিন্তু ছেড়ে দেবে না। আপনারা রেনেরার থ্রোন চুরি করবেন আমার সামনে, আর আমি চুপ করে বসে বসে দেখব, তা সম্ভব না। এই বলে তিনি উঠলেন চলে যাবার জন্য। এরপর কি ঘটল তা নিয়ে দ্বিমত না ত্রিমত আছে। অরওয়েল বলে সে ঘর থেকে বের হওয়ার সময় তাকে গার্ড ধরে নিয়ে ডানজনে নিয়ে যায়, আর সেখানেই পরবর্তীতে তার মৃত্যু হয়। আবার সেপ্টন ইউস্টাস বলেন ক্রিস্টান কোল তাকে জোর করে সিটে বসিয়ে তার গলায় চাকু চালিয়ে দেয়। আর মাশরুম বলে ক্রিস্টান কোল তার ঘাট ধরে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, আর তিনি নিচে থাকা আয়রন স্পাইকে গেঁথে মারা যান। যে মতই সত্য হোক না কেন, তিনজনই এখানে একমত যে ড্যান্স অব দ্য ড্রাগনের প্রথম ক্যাজুয়ালিটি ছিল স্যার লায়মন বিসবারি, মাস্টার অফ কয়েন্স। সিরিজে কিন্তু এত ব্যাখ্যা নেই, অনেক অল্প সময়ই এই কাউন্সিলের মিটিংটা শেষ হয়ে যায়। এখানকার সবচেয়ে বড় যুক্তি ছিল কুইন অ্যালিসেন্টের শোনা সে এগনের স্বপ্নের ভুল ইন্টারপ্রিটেশন।
তিনি ভেবেছিলেন এগন বলতে সে বুঝিয়েছিল তার ছেলের কথা। বলেছিলাম না বারবার এগন নাম রাখার বাটারফ্লাই ইফেক্টের কথা, এটা তারই একটা ফলাফল। আর লায়মন বিসবেরি গলা কেটেও না, আবার জানলা দিয়ে ফেলেও না, মারা গেলেন যেন কিসের বাড়ি খেয়ে। টেবিলে ওটা কি? আপনারা হয়তো সিরিজে খেয়াল করেছেন, স্মল কাউন্সিলের টেবিলে প্রত্যেক মেম্বারের সামনে মার্বেল ডিশে একটা করে আলাদা রঙের পাথর বা স্টোন থাকে, আর টেবিলের ঠিক মাঝখানে থাকে একটা বড় ডিশ যেখানে এই মার্কারগুলো রাখা হয় যখন মেম্বাররা প্রেজেন্ট থাকেন না। এটা আসলে কি মিন করে? এটা রিপ্রেজেন্ট করে যে কাউন্সিল মেম্বার মিটিংয়ে ঢুকেছেন এবং তিনি এখন সেশনের অংশ। শো রানার রায়ান কন্ডাল বিষয়টাকে তুলনা করেছেন মডার্ন জবের ক্লকিং ইনের সাথে। যাই হোক, সিরিজে কিন্তু তখনও ক্রিস্টান কোল কমান্ডার অব দ্য কিংস গার্ড হয়নি। এইখানে সে হয়ে যায় কমান্ডার, কারণ রেনেরাকে ধরে আনার আদেশ দেয়ায় আগের কমান্ডার পদত্যাগ করেন। আরেকটা বিষয়, সিরিজে অ্যালিসনকে অনেক ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখেন না সে কতটা অবাক হয়েছে শুনে যে কূপের পরিকল্পনা স্মল কাউন্সিল আগে থেকে করে আসছিল। অ্যালিসনকে ভালো দেখানোর কোনো মানেই নেই, দুই পক্ষই সমানভাবে দোষী। এরপর আর কেউ উচ্চবাচ্য করল না। বাকি রাত গেল এগনের করোনেশনের পরিকল্পনা আর সম্ভাব্য শত্রু আর মিত্রদের লিস্ট করতে করতে। সে রাতে কোনো রেভেন উড়ল না, কোনো বেল বাজল না। যে চাকররা কিংয়ের মৃত্যুর ব্যাপারে জানতো তাদের পাঠিয়ে দেওয়া হলো ডানজনে। কোর্টে যারা যারা রেনেরার পক্ষে ছিল তাদের ধরে ধরে ডানজনে নিয়ে যাওয়া হলো। বলা হলো তারা যদি এগনের সামনে মাথা নত করে তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে, তা করা না হলে তারা ট্রেইটার আর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ল্যারি স্ট্রং একদম কাউন্সিলের শেষে এসে প্রথমবার আর শেষবারের মতো কথা বললেন। তিনি প্রস্তাব দিলেন উপস্থিত সবাই যেন তাদের আঙ্গুল কেটে রক্ত বের করে ব্লাড ওথ করে। সবাই রাজি হলে কুইন অ্যালিসেন্ট নারী বলে তাকে বাদ দিয়ে এই কাউন্সিলের বাকি সবাই এগনের প্রতি লয়্যালটির ওথ করল। সিরিজের প্রিন্সেস রেনিস তখনও কিংস ল্যান্ডিংয়ে ছিল। তাকে বন্দি করে ফেলা হয় তার কক্ষে। বইয়ে তিনি ড্রাগনস্টোনে রেনেরার সাথে। দ্য করোনেশন অফ কিং এগন টার্গারিয়ান দ্য সেকেন্ড। সকাল হয়ে গেছে। কিং ভিসেরিসের দুই ছেলেকে খোঁজা হতে থাকলো। এগনের খোঁজে তার স্ত্রী হেলেনার কাছে যাওয়া হলে সে বলল সে তো এখানে রাত কাটায়নি, চাইলে কম্বলের নিচে চেক করে দেখতে পারো। এগন টার্গারিয়ানকে পাওয়া গেল তার সবচেয়ে পরিচিত জায়গায়, ফ্লি বটমের এক পতিতালয়ে। এগনের এসব অভ্যাস থাকলেও তার কিন্তু ক্ষমতার লোভ ছিল না তেমন। ওদিকে এমন সেই লোভ পুষিয়ে দিয়েছে দুজনের হয়ে। আমরা দেখব সেই কাহিনী, কিন্তু সেদিন এগন কিন্তু রাজা হতে রাজি হয়নি। সে বলে আমার বোন হচ্ছে এয়ার, আমি না। বোনের বার্থরাইট কেড়ে নেয় এ কোন ধরনের ভাই? ক্রিস্টান কোল যখন তাকে বোঝালো যে সে রাজা না হলে রেনেরা কুইন হয়ে তার সিংহাসনের অন্য সব দাবিদারদের কল্লা কেটে ফেলবে, কারণ তা না হলে স্ট্রংদের কেউ রাজা হতে পারবে না। এটা শুনেই কেবল এগন রাজি হয়ে গেল। এমনকে পাওয়া গেল সোর্ড প্র্যাকটিসে, তাকে কনভিন্স করার প্রয়োজন হয়নি তা বলাই বাহুল্য। আর ছোট প্রিন্স ডেরন তখনও ওল্ড টাউনে, সে গল্পে এখনও আসবে না। সিরিজে এগুলো অন্যরকম। এমন শুরু থেকেই ভাইয়ের খোঁজে ঘুরে বেড়ায় কিংসগার্ডদের সাথে, আর এগনকে নিয়ে লুকিয়ে যায় মিসারিয়া দ্য হোয়াইট ওয়ার্ম। সামনের গল্পগুলোতে মিসারিয়ার গুরুত্ব অনেক, সিরিজে তাই তাকে আবার এনে একটু মনে করিয়ে দিয়ে গেছে। যাই হোক, সবাইকে সাইজে আনা গেছে। এবার সিটি ওয়াচের 7 জন ক্যাপ্টেনের পালা। তাদের মাঝে 5 জন এগনের সাপোর্টে কথা বলল, বাকি 2 জন ডানজনে চলে গেল। আস্তে আস্তে ডানজন উপচে পড়ার জোগাড়। মানুষজন মোটামুটি সব সেট হয়ে গেছে। এবার ধন সম্পদের পালা। মাস্টার অফ কয়েন তো আর নেই। মাস্টার অফ শিপস টাইলেন ল্যানিস্টারকে সেই দায়িত্ব দেওয়া হলো। ল্যানিস্টাররা সোনার খনির কারণে কিন্তু অনেক আগে থেকেই অনেক ধন সম্পদের মালিক, তাই তারা বিভিন্ন সময়ে সেই দায়িত্ব পালন করেছে। ধূর্ত টাইলেন ক্রাউনের সমস্ত গোল্ড 4 ভাগ করে ফেললেন। 1 ভাগ গেল আয়রন ব্যাংক অব ব্রাভোসে জমিয়ে রাখার জন্য, আরেক ভাগ গেল ল্যানিস্টারদের রাজধানী কাস্টারলি রকে, আরেক ভাগ গেল ওল্ড টাউনে, আর শেষ ভাগ রেখে দেওয়া হলো ঘুষ, গিফট আর সেলসোর্ড মানে মার্সেনারি ভাড়া করার জন্য। এই ঘটনা অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে 3টা বাটারফ্লাই এফেক্টের কথা বলেছিলাম গত পর্বে। আরেকটা বাটারফ্লাই এফেক্ট দেখব আমরা এইখানে। মাস্টার অফ শিপসের শূন্যস্থান পূরণ করার জন্য আর আয়রন আইল্যান্ডকে নিজের দলে ভেড়ানোর জন্য ডাল্টন গ্রেজয়কে ডাক দিলেন অটো হাইটাওয়ার। তাকে বলা হয় রেড ক্র্যাকেন। এই ডাকের জবাব সে কি দিল আমরা পরে দেখব। আরেকটা দিন গেল। কিং ভিসেরিসের দেহ তার বিছানাতেই পচতে শুরু করলো। কেউ আসলো না তার শেষকৃত্য করতে। রেভেন পাঠানো হলো, কিন্তু ড্রাগনস্টোনে না, রেভেন গেল ওল্ড টাউনে, কাস্টারলি রকে, রিভার রানে আর হাই গার্ডেনে। আর ওই সব লর্ডদের কাছে যারা এগনের পক্ষে যাবে বলে ধারণা করছিল। তারা শেষকৃত্য বাদ দিয়ে যুদ্ধের হিসাব কষা হচ্ছিল।
101 এসিতে হওয়া সেই গ্রেট কাউন্সিলের কাগজপত্র ঘাটা হলো। যদিও ভিসিরিস 20 গুণ ভোটে জিতেছিলেন, তারপরও কিছু লর্ড ছিল যারা রেনিস, লেনর আর লেনাকে সাপোর্ট দিয়েছিল। তারা রেনেরার পক্ষে যাবার সম্ভাবনা বেশি। হাউসগুলোর পলিটিক্যাল পাওয়ার আর সৈন্য সামন্তের হিসাব কষাও হলো। দেখা গেল সবচেয়ে বড় বাধা হলো ড্রিফট মার্কের হাউস ভ্যালারিয়ান, কারণ তার নাতনিদের রেনেরার ছেলেদের সাথে বিয়ে হবার কথা। নর্থের হাউস স্টার্ক, যে হেরেনহালে ওই কাউন্সিল মিটিংয়ে রেনিসের সাপোর্টে ছিল। আইরিয়েল লেডি জন অ্যারিন, সে নিজেই এক নারী শাসক। এগনের রুল মেনে নিলে তার নিজের সিটি হুমকের মুখে পড়ার সম্ভাবনা। আর স্টর্মল্যান্ডসের লর্ড ব্যারাথিয়ান, কারণ তিনিও সবসময় রেনিসের সাপোর্টে কথা বলে গেছেন। আর আপনাদের মনে আছে কিনা জানি না, রেনিসের মা কিন্তু ছিলেন জসেলিন ব্যারাথিয়ান। তাই রেনিস ছিল বর্তমান লর্ড বোরোস ব্যারাথিয়ানের কাজিন। তাই সেদিনই স্টর্মস এন্ডের উদ্দেশ্যে রেভেন উড়ে গেল না, গেল ভেগার পিঠে এমন টার্গারিয়ান। প্ল্যান হচ্ছে লর্ড ব্যারাথিয়ানের এক মেয়ের সাথে এমন্ডের বিয়ের এঙ্গেজমেন্ট করে তাদের গ্রিনদের দলে ফেরানো। এদিকে এমন যেতে যেতে কিং ভিসেরিসের পচে গলে যাওয়া দেহের গন্ধ রুম থেকে ছড়িয়ে যাওয়া শুরু করলো আশেপাশের সব জায়গায়। আর ঘটনা আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। তাই 129 এসির 3 নম্বর চাঁদের 10ম দিনে, মানে প্রায় 7 দিন পর, অবশেষে ঘন্টা বাজলো আর উড়ে গেল শত শত রেভেন। শুধু কিং ভিসেরিসের মৃত্যুর খবর নিয়ে না, কিং এগর টারগারিয়ান দ্য সেকেন্ডের করোনেশনের দিনক্ষণ নিয়েও। কিংস ল্যান্ডিংয়ে রাস্তায় রাস্তায় ঘোষণা দেওয়া হলো কিং ভিসেরিস মারা গেছেন, কিং এগন জিন্দাবাদ। সাধারণ মানুষ, যাদেরকে স্মল ফোক্স বলে, তারা কেবল চুপ করে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ একজন পেছন থেকে কেবল স্লোগান দিল, কুইন রেনেরা জিন্দাবাদ। কিন্তু আস্তে আস্তে গেম অফ থ্রোনস আর হাউস অফ দ্য ড্রাগনের বইগুলোতে স্মল ফোক্সদের উপর তেমন কোনো ফোকাস দেওয়া হয়নি, কিন্তু সামনের গল্পগুলোতে তাদের প্রভাব অনেক। কিংডম নামিয়ে দেওয়ার ক্ষমতা যে শুধু ড্রাগনের আছে তা না, এদেরও আছে। আস্তে আস্তে আমরা সেই স্মল ফোকদের রিজেন্টমেন্টের কারণগুলোও দেখব। সিরিজেও এগুলো ভালোভাবে দেখিয়েছে, নতুন নতুন জিনিস এনে দেখিয়েছে। এগুলো বোঝা জরুরি, এর বাটারফ্লাই ইফেক্ট আছে। হয়ে গেল কিং ভিসেরিসের শেষকৃত্য। এই কথা বইয়ে একেবারেই বলা হয়নি। সিরিজে যে কম্প্যাশন দেখানো হয়েছিল কিং ভিসেরিসের জন্য তা বইয়ে নেই। সে ছিল কেবলই ক্ষমতার এক স্টেপস্টোন গ্রিনদের জন্য। কুইন অ্যালিসেন্টের চোখ দিয়ে এক ফোঁটা চোখের পানি পড়েছিল এমন প্রমাণ নেই বইয়ে। এরপর হয়ে গেল ড্রাগন পিটে কিং এগন দ্য সেকেন্ডের করোনেশন। এর আগে অনেক এগন আসলেও কিং এগন নাম কিন্তু আগে আর একজনেরই ছিল, দ্য কনকোয়ারার। তাই সে এগন টারগারিয়ান দ্য সেকেন্ড। টারগারিয়ানদের দুটো ক্রাউন ছিল। একটা এগন টারগারিয়ান পরতেন, আয়রন আর রুবি খচিত এক ক্রাউন। এই ক্রাউনের আয়রন, সোর্ড আর রুবি ফায়ারের রূপক ছিল। আরেকটা ক্রাউন পরতেন কিং জেহেরিস আর কিং ভিসেরিস। এই ক্রাউন ছিল সোনার আর ছিল 7 কিংডমের ঐক্যের রূপক হিসেবে 7টা ভিন্ন রঙের জেম। এগন পড়তে চাইল আগের এগনের আয়রন আর রুবি খচিত ক্রাউন। অবাক হবার কিছু নেই, এগনের চরিত্র যেরকম এটাই পছন্দ করার কথা। করোনেশনের দিন তাকে সেটা পরিয়ে দিল স্যার ক্রিস্টান কোল। সেপ্টন ইউস্টার 7 গডের নামে তাকে ব্লেসিং দিলেন। 1 লাখ স্মল ফোক ছিল সেদিন সেখানে। তাদের সামনে কিং এগন আয়রন থ্রোনে বসলো। অফিসিয়ালি কিং হয়ে গেল সে। সিরিজে রেনিস টারগারিয়ানের কিংস ল্যান্ডিং থেকে পালানোর প্রসেস অনেকক্ষণ ধরে দেখানো হয়েছে, এটা বইয়ে নেই। এগনের করোনেশনের সময় মাটি ফুঁড়ে রেনিস আর মেলিসের বের হওয়াটাও নেই বইয়ে। এটা বেশ অবাস্তব দৃশ্য ছিল। রেনিসকে সবসময় কুইন হু নেভার ওয়াজ বলা হয়েছে, ভালো দেখানো হয়েছে। এভাবে নির্বিচারে স্মল ফোকদের মেরে ফেলা কিন্তু মানায় না। সে তো কিছু করলো না এগন আর তার পরিবারকে। আই মিন, হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট? ড্রামা? যাই হোক, এই কোলাহলের মাঝে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটল। ওই 5 জন কিংস গার্ডের মাঝে একজন ডিফেক্ট করলো, পালিয়ে গেল স্যার স্টেফান ডার্কলিন রেনেরার কাছে। সাথে করে নিয়ে গেল সেই আরেকটা ক্রাউন যেটা ভিসেরিস পড়েছিলেন। সিরিজে দেখানো হয় এই কাজ করেছে স্যার এরিক কার্গিল, ওই যমজ টুইনের একজন। তবে সিরিজে এই ক্রাউনের চেহারাটা ভিন্ন। আসুন আমরা এখন দেখি প্রিন্সেস রেনেরা এই পুরো খবর কিভাবে নিলেন। দ্য ব্ল্যাক কাউন্সিল। রেনেরার কানে যখন এই সংবাদ পৌঁছালো তখন প্রচণ্ড রাগে থরথর করে কাঁপতে থাকলেন তিনি। প্রচণ্ড গালাগালি আর অভিশাপ দিতে শুরু করলেন তিনি গ্রিনদেরকে। এই প্রচণ্ড স্ট্রেসে তার পেটের সন্তান আগমনের আভাস দিল। তিনি প্রিম্যাচুর লেবারে চলে গেলেন। ডিউ ডেটের 1 মাস আগেই তার সন্তান হয়ে গেল। সেই সন্তানও বোধহয় প্রচণ্ড ক্রুদ্ধ ছিল। বিকলাঙ্গ মেয়ে হলো একটা তার, মৃত, বুকে একটা গর্ত যেখানে হার্ট থাকার কথা ছিল, আর একটা ছোট্ট ড্রাগনের লেজ।
রেনেরার প্রথম মেয়ে, নাম দিয়েছিলেন তিনি ভিসেনিয়া। তার মৃত্যুর পুরো দোষ তিনি চাপিয়ে দিলেন গ্রিনদের ঘাড়ে। মিল্ক অব দ্য পপি খেয়ে তার শারীরিক ব্যথা কমিয়ে তার ক্রাউন আর মেয়ের শোকে প্রচণ্ড প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে তিনি তার কাউন্সিলকে ডাক দিলেন সেদিনই। জড়ো হলো ব্ল্যাক কাউন্সিল। তার স্বামী আর চাচা ডেমন টারগারিয়েন, ড্রাগনস্টোনের মায়েস্টার জেরার্ডিস, তার 3 ছেলে, কিংসগার্ডের বাকি 2 জন, স্যার এরিক কার্গিল, স্যার লোরেন্ট মারব্র্যান্ড, কর্লিস ভ্যালারিয়ান আর রেনিস টারগারিয়েন, আর 1 ডজন ছোটখাটো লর্ড, তাদের নাম বলে আর আপনাদের মাথা ভারী করব না। এবার আসুন আমরা দেখি টিম ব্ল্যাকের হাতে কি কি আছে। গ্রিনদের হাতে ছিল ক্রাউনের সমস্ত গোল্ড, ব্যারিস্টারদের গোল্ড আর ওল্ড টাউনের হাই গার্ডেনদের সাপোর্ট। ওয়েস্টেরসের সবচেয়ে ধনী 3 শহর। আর ব্ল্যাকদের ছিল ওয়েস্টেরসের সবচেয়ে ধনী পরিবার ভ্যালারিয়ানদের সাপোর্ট। সিরিজের মতো কর্লিস ভ্যালারিয়ানকে কনভিন্স করা প্রয়োজন হয়নি। Your declared allies? Yes. Too few to win a war for the throne. Well, we would also hope to have the support of houses Arryn, Baratheon, and Stark. Hope is the fool's ally. Both Arryn and Baratheon share blood with my house, but all of them swore oaths to me. As did House Hightower, if I remember. As did you, Lord Corlys. তাদের আর্মি নেই কোনো। ড্রাগনস্টোনের গ্যারিসনে ছিল 30 জন নাইট, 100টা ক্রসবোম্যান আর 300 পদাতিক বাহিনী, আর 1 ডজন ছোটখাটো লর্ডের আর্মি, আর কিচ্ছু নেই। এক হাই টাওয়ারের আর্মির সামনেই এরা কাত হয়ে যাবে। তার উপর রাজা হবার লেজিটিমেট সবকিছু এগনের হাতে। যে আয়রন থ্রোনে বসে আছে, তার মাথায় এগন দ্য কনকোয়ারের ক্রাউন, হাতে কনকোয়ারের সোর্ড ব্ল্যাক ফায়ার। সে কিংস ল্যান্ডিংয়ের রেড কিপে থাকে, ক্ষমতার কেন্দ্রবিন্দু। ফেইথের সেপ্টন তাকে ব্লেসিং দিয়েছে, লাখ লাখ মানুষ তাকে রাজা হতে দেখেছে। লর্ড কমান্ডার অব দ্য কিংস গার্ড তাকে ক্রাউন পরিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, এগন পুরুষ, সব বাদ দিয়ে এই একটা গুণই যথেষ্ট। আর রেনেরা এগিয়ে আছে অল্প কিছু জায়গায়। ভ্যালারিয়ানদের নেভি সবচেয়ে শক্তিশালী, সেটা রেনেরার হাতে। ডেমন বুঝতে পারল গ্রিনরা সেই জন্য আয়রন আইল্যান্ডের সাহায্য চাইবে, কিন্তু রেড ক্র্যাকেন ডাল্টন গ্রেজয় ছিল ধূর্ত, সে কেবল নিজের স্বার্থই দেখবে। তাই ডেমন আশা করছিল তাকেও ব্ল্যাকের দলে ভেড়ানো যাবে। ইটস জাস্ট এ ম্যাটার অফ রাইট ইনসেন্টিভ। রেনেরা ছিল ড্রাগনস্টোনে, আর এখানেই ড্রাগনদের বসবাস। যুদ্ধের যোগ্য ড্রাগন ছিল তাদের হাতে 6টা। রেনেরার সিরাক্স, ডেমনের ক্যারাক্সিস, রেনিসের মেলিস, রেনেরার 3 ছেলের ভারম্যাক্স, অ্যারাক্স, টিরাক্সিস, ডেমনের মেয়ে বেলা টারগারিয়েনের মুন ড্যান্সার। আর গ্রিনদের আছে 4টা ড্রাগন, এগনের সানফায়ার, হেলেনার ড্রিমফায়ার, এমন্ডের ভেগার, আর ডেরনের টেসারিয়ন। সিরিজে ডেরন আর টেসারিয়ন নেই। আরও 3টা ড্রাগন ছিল আনক্লেমড, কিং জেহেরিসের ড্রাগন ভার্মিথর, কুইন অ্যালিসনের ড্রাগন সিলভার উইং, আর লেনার ভ্যালারিয়ানের ড্রাগন সি স্মোক। আরও 3টা ছিল যারা ছিল ওয়াইল্ড, তাদের কখনো কোনো রাইডার ছিল না। শিপ স্টিলার, যার কাজকর্ম তার নাম থেকে বোঝা যায়, শিপ চুরি করতো সে। গ্রে গোস্ট, খুব কমে দেখা যেত একে, লুকিয়ে থাকতো, ভূতের মতো মাঝে মাঝে দেখা দিত। আর ক্যানিবল, সবচেয়ে বড় আর ভয়ঙ্কর ড্রাগন। অন্য ড্রাগনদের খাওয়ার জন্য সে কুখ্যাত ছিল, তার সামনে যাবার কারো সাহস ছিল না। সমস্যা হলো এদের ক্লেম করার মতো টারগারিয়ান আর অবশিষ্ট ছিল না। রেনেরা এর একটা উপায় বের করতে বললেন, কারণ রেনেরা নিজে রাইড করতে পারবে না, এখনই মাত্র বাচ্চা হয়েছে। তার মানে এখন ব্ল্যাকদের 5টা ড্রাগন ভার্সেস গ্রিনদের 4টা ড্রাগন, আর ভেগার ওই দলে থাকায় বেসিক্যালি এই যুদ্ধ সমান সমান। সবাই একমত হলেন ড্রাগন ভার্সেস ড্রাগনে যাওয়া যাবে না, এতে রক্তপাত অনেক বেশি হবে। ড্রাগন ভার্সেস ড্রাগন হবে শেষ সম্বল। তাই তারা আবার অন্য লর্ডদের অ্যালায়েন্সের দিকে মনোযোগ দিলেন। সিদ্ধান্ত হলো ডেমন কারাক্সিসে চলে যাবে হ্যারেনহালে, সেখানে গিয়ে রিভারল্যান্ডকে একত্র করার চেষ্টা করবে। রেভেন পাঠানো হবে আইরিতে, হোয়াইট হারবারে, নর্থে আর স্টর্মস্যান্ডে। এখানে জেকারি সাজেস্ট করলো রেভেন না পাঠিয়ে তারা ড্রাগনে চড়ে গেলে ফলাফল ভালো হবে। Dragons can fly faster than ravens, and then more convincing. Send us. রেনেরা রাজি হলেন, কিন্তু শপথ করালেন তারা কেবল যাবে মেসেঞ্জার হিসেবে, নাইট হিসেবে না। কোনো যুদ্ধ করা যাবে না। If you take this errand, you go as messengers, not as warriors. You must take no part in any fighting. Swear it to me now, under the eyes of the 7. I swear it.
I swear it. Thank you. বড় ছেলে জ্যাকারিস ভ্যালেরিয়ান যাবে প্রথমে আইরিতে, লেডি অ্যারিনকে দলে ভেড়াতে, তারপর হোয়াইট হারবারে লর্ড ম্যান্ডারলির কাছে, এরপর নর্থে লর্ড স্টার্কের কাছে। আর স্টর্মসেন্ডের দিকে পাঠানো হবে লুসেরিস ভ্যালেরিয়ানকে তার অ্যালায়েন্সের জন্য। এরানারা ধরে নিয়েছিলেন ব্যারাথিয়ানরা অলরেডি তাদের দলে। এটা হবার কথা ছিল কেবল একটা সৌজন্য সাক্ষাৎ, সম্মান প্রদর্শন করা। তাই ছোট ছেলেকে পাঠানো হলো। এরপর রেনেরা করোনেশন হলো পরদিন। ততক্ষণে ওই চুরি করা ক্রাউন চলে এসেছে ড্রাগনস্টোনে। সেই ক্রাউন ডেমন টার্গারেন পুড়িয়ে দিলেন রেনেরা টার্গারেনের মাথায়, আর ঘোষণা করা হলো তাকে রাইটফুল কুইন অফ দ্য সেভেন কিংডমস। My queen. এই খবর এগনের কানে পৌঁছালে ক্রুদ্ধ হয়ে সে চাইল রেনেরার মাথা তার পায়ের কাছে। কিন্তু গ্র্যান্ড মায়েস্টার আর কুইন অ্যালিসেন্টের অনুরোধে শান্তির বার্তা পাঠানো হলো রেনেরার কাছে প্রথমে। শান্তির বার্তায় বলা হলো এগনকে কিং হিসেবে মেনে নিলে ড্রাগনস্টোন রেনেরার হাতে ছেড়ে দেওয়া হবে। তার ছেলে হবে ড্রাগনস্টোনের উত্তরাধিকার, আর দ্বিতীয় ছিল লুসেরিস হবে ড্রিফটমার্কের উত্তরাধিকার। তাদের উপর ট্রেইটরের অভিযোগ তুলে নেওয়া হবে। বইয়ে গ্র্যান্ড মায়েস্টার অরওয়াইল যখন রেনেরার সামনে এই প্রস্তাব নিয়ে গেলেন, তখন রেনেরা শান্তভাবে পড়লেন সেই বার্তা। তারপর জিজ্ঞেস করলেন অরওয়াইলকে তার কিং ভিসেরিসের কথা মনে আছে কিনা। অবশ্যই মনে আছে, বললেন অরওয়াইল। তিনি আবার জিজ্ঞেস করলেন, বলতে পারেন আপনি কিং ভিসেরিস কাকে তার উত্তরাধিকার বলে ঘোষণা করে গিয়েছিলেন? গ্র্যান্ডমাস্টার অরওয়াইল মৃদুস্বরে বললেন, আপনাকে। উত্তরে রেনেরা বললেন, আপনি নিজেই স্বীকার করলেন আমি আপনার লফুল কুইন, তাহলে কেন আপনি আমার সৎ ভাইকে সার্ভ করছেন? এরপর গ্র্যান্ডমাস্টার অরওয়াইল তোতলাতে গ্রিন কাউন্সিলের তোলা সেই রাতের যুক্তিগুলো তুলে ধরল। কিন্তু রেনেরা কনভিন্স হলেন না। গ্র্যান্ডমাস্টারদের কাজ হচ্ছে আইনকানুন জানা আর সেটা তুলে ধরা। আপনার কোনো অধিকার নেই এই গ্র্যান্ডমাস্টারের চেইন পরার। এই বলে রেনেরার আদেশে তার নাইটরা মাস্টারের চেইন নিয়ে নিল, আর রেনেরা সেটা পুড়িয়ে দিলেন মাস্টার জেরার্ডিসের গলায়। তিনি তারপর তাকে আর তার দলবলকে পাঠিয়ে দিলেন কিংস ল্যান্ডিংয়ে ফেরত। বললেন, আমার সৎ ভাইকে জানিয়ে দেবেন আমি আমার থ্রোন চাই অথবা তার মাথা। সিরিজে এই বার্তা নিয়ে আসে অটো হাইটাওয়ার। বাকি সব মোটামুটি একই রকম। Grand Maester. Fuck is this? Queen Alicent has not forgotten the love you once had for each other. No blood need be spilled. The realm can carry on in peace. Queen Alicent eagerly awaits your answer. She can have her answer now, stuffed in her father's mouth along with his withered cock. Let's end this mummer's farce. Sir Eric, bring me Lord Hightower so I may take the pleasure myself. No. King's Landing will have my answer on the morrow. শান্তির প্রচেষ্টা এখানেই শেষ। এরপর শুরু হলো আসল যুদ্ধ।